তাতে আমি দেখেছি বন্যার একটা আশঙ্কা আছে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে ইরিগেশন ডিপার্টমেন্ট প্রতিবারই সবাইকে নিয়ে একটা 24x7, মানে আপ টু অক্টোবর, পুরো এন্ড অক্টোবর আমরা একটা কিন্তু মনিটরিং সিস্টেম চালু করি। এবারেও সেটা চালু করতে হবে ইমিডিয়েট, যাতে হট করে কোনো প্রবলেম হলে একটা নাম্বার দিয়ে দেবে, মানুষ যোগাযোগ করতে পারে। ধরো রাতের অন্ধকারে একটা এমন বর্ষা হয়ে গেল যে পুরো ঘরবাড়িগুলো ভেঙে তছনছ হয়ে গেল, কারো রাস্তায় থাকার জায়গা পর্যন্ত নেই, রাস্তাটাও বিপজ্জনক হয়ে গেল, নদীর জলগুলো রাস্তায় এসে সব ভেঙে চলে গেল। এটা আমাদের নজর রাখতে হবে একটু। বিশেষ করে ইরোশন যেখানে হয় সম্ভাবনা আছে, মালদায় একটু ইরোশন হয়েছে, এবং গঙ্গার ভাঙন, এটা কেন্দ্রীয় সরকারের দেখার কথা। আজকে দীর্ঘ 12 বছর ধরে, 10 বছর ধরে ওরা দেখছে না, এক পয়সা খরচও করেনি গঙ্গার ভাঙনের জন্য, ফরাক্কাও ড্রেজিং করেনি। বাংলাদেশের সাথে যখন আমাদের চুক্তি হয়েছিল তখন কথা ছিল যে বাংলাদেশের যে জলটা যাচ্ছে সেটাকে রিভাইভ করবার জন্য, যাতে আমাদের এখানে প্রবলেম না হয়, ড্রেজিং করা হবে। এবং ভাঙন যেটা হচ্ছে ইরোশন, সেই ভাঙনে অনেক বাড়ি তলিয়ে গেছে গঙ্গার ভাঙনে, সেই বাড়িগুলোকে তৈরি করে দেওয়া হবে। এলাকার উন্নয়নের জন্য একটা 700 কোটি টাকার প্যাকেজ তখন তৈরি হয়েছিল, কারণ আমি তখন এমপি ছিলাম, আমি ঘটনাটা জানতাম। কিন্তু আজ পর্যন্ত সে টাকা দেয়নি। উপরন্তু আমাদের না জানিয়ে আবার বলছে আবার ফরাক্কা চুক্তি রিনিউ করবে, এবং বিহারও ভেসে যায়। ফরাক্কা যে ড্রেজিং করে না, শুধু বাংলার একা ক্ষতি হয় তা না, বিহারটাও কিন্তু ভেসে যায়। কিন্তু মেন পার্টি হচ্ছে আমরা, কিন্তু যখন এগ্রিমেন্ট বা কথা যেটা হলো, আলোচনা বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর সাথে, আমাদের কাউকে জানানো হলো না, খুব আনফর্চুনেট। যাই হোক, আবার বলছে তিস্তার জলও দিয়ে দেবে। তিস্তায় জল আছে তাই দেবে? তাহলে তো উত্তরবঙ্গের একটা লোক খাবার জলও পাবে না। বর্ষার জল দেখে যেন গ্রীষ্মের জলের কথা আমরা না ভাবি। সিকিম ওর উপরে 14টা হাইড্রেল পাওয়ার প্রজেক্ট করেছে, তাতে সব জল টেনে নিয়েছে। যখন সিকিম 14টা হাইড্রেল পাওয়ার করলো, তখন সেন্ট্রাল গভর্নমেন্টের কেয়ার নেওয়া উচিত ছিল। ওরা জানে সিকিমের বর্ডার কত ভয়ানক, অরুণাচলের বর্ডার কত ভয়ানক আমাদের দেশের জন্য, কিন্তু গভর্নমেন্টের কোনো মনিটরিং সিস্টেম নেই। আমরা বারবার ইনফর্ম করেছি, কিন্তু নো অ্যাকশন। যার জন্য আজকে মানুষকে ফেস করতে হয়। জলপাইগুড়ির টাউনের মানুষরা নিশ্চয়ই জানে, আগে করলা নদীর জলে যেভাবে শহর ভাসত, আমরা 16 কোটি 20 কোটি টাকা খরচ করে করলা নদীর ওপর আমরা ভাঙনটা অনেকটাই রোধ করেছিলাম নতুন প্রজেক্ট তৈরি করে। কিন্তু তা সত্ত্বেও পাশে ভুটান আছে, ভুটানের থেকে জল চলে আসে, সেই ভুটানের জলে আলিপুরদুয়ার ভাসে, জলপাইগুড়ি ভাসে, তার সাথে যুক্ত হয় বৃষ্টির জল, সবকিছু মিলেমিশে বন্যায় পরিণত হয়। সুতরাং আমরা হচ্ছে সবচেয়ে বড় সাফার আত্মার কারণ, বাংলাটা দেখতে একটা নৌকোর মতো, ওপরটা দেখতে উঁচু আর মাঝখানটা একেবারে নিচু। জলগুলো ওপর থেকে আসছে আর আমাদের সেটাকে হজম করতে হচ্ছে। প্রতি বছর কোটি কোটি টাকা খরচা করেও আমরা এর থেকে রেহাই পাচ্ছি না। রাস্তায় ধস নেমেছে, অনেক জায়গায় ভেঙে গেছে নদীর পাড়। তাই নজর রাখতে হবে, এরকম কোনো ঘটনা ঘটলে রাস্তা ভেঙে যাওয়া, বিশেষ করে ওগুলো ন্যাশনাল হাইওয়ে, সেন্ট্রাল গভর্নমেন্টকে জানাতে হবে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্য। এবং নর্থ বেঙ্গল, সিকিম, বিশেষ করে পাহাড়ি এলাকাগুলো আর্মিরা যাতায়াত করে, সুতরাং এটা আর্মিদের দায়িত্ব টু রেস্টোর দ্য সিচুয়েশন। ধস নামলে ডিএমদের এটা জানিয়ে রাখছি, এবং এসপিদের। দুই হচ্ছে জলপাইগুড়ি, ক্রান্তি, মাল, জলপাইগুড়ি সদর, রাজগঞ্জ ব্লক এবং জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যেই এখানে 9টি ফ্লাড শেল্টার আমরা তৈরি করেছি ইতিমধ্যেই।
এবং 500 জন মানুষ তাতে আছে। কিন্তু আমাদের নিশ্চয়ই মনে আছে মালে একসময় ভয়াবহ, এরপর তো বান আসবে, সেই বানে পুজোর আগে যে বান হয়, সেই বানে সে ভেসে গেছিল 6 জন না 7 জন, আমি ছুটে গিয়েছিলাম। সুতরাং সেটা পুজোর আগে হয়। হ্যাঁ, ওটাকে যেন কি বান বলে, হরকার বান, হরকা বান। আগে আমি ছোটবেলায় দেখতাম আমাদের কালীঘাট পর্যন্ত জল উঠে যেত, কালীঘাট রাস্তা পর্যন্ত। আমরা মজা করতাম, কিন্তু হরকার বান একদম পুরো উজ্জ্বলা সিনেমা টিনেমা সব ডুবিয়ে পূর্ণ সিনেমা পর্যন্ত চলে যেত জল। আমাদের গোলাটা সবচেয়ে উঁচু ছিল, আমাদের গোলাতে দুবারই জল উঠেছিল, একবার 1978 সালের বন্যায়, আর একবার মনে হয় 99 সালে আমি যখন রেল মিনিস্টার ছিলাম। কারণ আমার ঘরে জল ঢুকে গেছিল 1 কোমর, আমার মনে আছে। কারণ ওখানে জল ঢুকলে মনে রাখতে হবে যে বন্যা মানে অবধারিত। আগে একটু বৃষ্টি হলে দক্ষিণ দিনাজপুরেও আমি দেখতাম, বারবার দেখতাম, বালুরঘাট, গঙ্গারামপুর, কুশমন্ডি, তপন 1 কোমর করে জল জমতো। এখন অনেক কাজ আমাদের সরকার করেছে, ফলে এখন যদি অনেকটা কমে গেছে। কিন্তু আত্রেই নদীর ওপরে যে বাঁধটা দেওয়া হয়েছে বাংলাদেশ এবং চায়না মিলে, সেটা করার সময় আমাদের তো জানানো হয়নি। আর তাতে কিন্তু অনেক মানুষ পানীয় জল ওখানে পাচ্ছে না, একটা সংকট তৈরি হয়েছে জলের তীব্র। আমি কিন্তু এটা প্রধানমন্ত্রীকে অনেকবার বলেছি, এবং আগের যে মিটিংগুলোতে আমাকে ডাকতো ইন্দো বাংলাদেশের, সেখানে আমি বারবার কিন্তু এটা রেজ করেছি, কিন্তু তা সত্ত্বেও আজ পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি। জলপাইগুড়ি জেলার এইটা হচ্ছে অবস্থা। জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে আমি বলবো, এবং ডিএমকে স্পেশালি, এসপিদের থেকে শুরু করে যারা বিডিও আছেন, এডিএম আছেন, এসডিও আছেন, ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম আছে, ইরিগেশন আছে, পাওয়ার আছে, আরবান ডিপার্টমেন্ট আছেন, রুরাল ডিপার্টমেন্ট আছেন, সবাইকে কিন্তু এটা কেয়ারফুলি দেখতে হবে। হঠাৎ করে বর্ষায় দেখবেন অনেক সময় বিদ্যুতের তারগুলো কারেন্ট হয়ে থাকে, দয়া করে কেউ তখন হাত দেবেন না। খুব ঝড় বৃষ্টি হলে টিভিটা অফ করে দেবেন কিছুক্ষণের জন্য, যতক্ষণ না থামছে, যাতে ইলেকট্রিফাইড না হয়, বিদ্যুতে তড়িতাহত কেউ না হয়। কিছুক্ষণের জন্য দরকার হলে একটা লাইট জ্বালিয়ে রাখবেন, যেটা এমার্জেন্সি, বাদ বাকিগুলো অফ করে দেবেন। রাস্তার লাইটগুলো কিছুক্ষণের জন্য অফ করে দেবেন, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এটা এখন থেকেই মনে রাখতে হবে। ক্যাজুয়াল ভাবে এটা নিলেই চলবে না, সিরিয়াসলি নিতে হবে। পঞ্চায়েতের থেকেও পঞ্চায়েত এলাকাগুলো ডিএমদের একটা সার্কুলার জারি করে, অনেকে হয়তো জানেই না সিস্টেম, তাদের একটু জানাতে হবে। যেগুলো গাঙ্গেয় অধ্যুষিত অঞ্চল, বন্যার আশঙ্কা থাকে বা জল হলে জল বেড়ে যায়, সেখানে দরকার হলে আগেই আমরা যেমন সেফ শেল্টারে মানুষকে তুলে আনি, তাদের রিলিফ দিই, স্বাস্থ্য দপ্তর তাদের এমার্জেন্সি মেডিসিন দেয়, এবং ডিজাস্টার ডিপার্টমেন্ট তাদের ডিজাস্টার কিট দেয়, চাল থেকে শুরু করে সবকিছু দেওয়া হয়। এবং তিপ্পল একটা দিলে হবে না, তিপ্পল 2-3টে করে দিতে হয়। সাথে খাবারটাও যতদিন পর্যন্ত সে ঘরে ফিরতে না পারছে বা ঘরে থাকার মতো উপযুক্ত না হচ্ছে, তাকে কিন্তু একটা রিলিফের প্যাকেজ দেওয়া হয়। যদিও এখানে 5 কেজি চাল তারা পায় মাসে বিনা পয়সায়, তা সত্ত্বেও একটা রিলিফের প্যাকেজ দেওয়া হয়।